হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সকলকেই স্বাগতম জানাচ্ছি পাইওনিয়ারের আরো একটি ওয়ান শট ক্লাসে। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম করব। আজকে আমরা টেক কোশ্চেন সলভ করব। টেক কোশ্চেন কাকে বলে এটি একটি আমরা সংক্ষেপে জেনে নিই আগে। কোনো একটি বাক্য কিংবা কথাকে নিশ্চিত হওয়ার জন্য কোনো একটি বাক্যের সাথে আমরা যে প্রশ্ন ছুড়ে দিই বা জুড়ে দিই সেটাকেই আমরা বলি ইংরেজির ভাষায় টেক কোশ্চেন। বুঝে গেছে? তো টেক কোশ্চেন করতে গেলে আমাদেরকে দুইটা জিনিস কাজে লাগে। এক, যা যা প্রয়োজন কি কি লাগবে আমাদেরকে টেক কোশ্চেন করতে গেলে, এক, আমাদেরকে নট যুক্ত হেল্পিং ভার্ব লাগবে। হেল্পিং ভার্বের সাথে নট যুক্ত করে দিতে হবে। দুই, আমাদেরকে হচ্ছে প্রোনাউন বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, নট যুক্ত হেল্পিং ভার্ব বলতে কি বোঝাচ্ছি? নট যুক্ত হেল্পিং ভার্ব বলতে আমি এই যে মনে করো একটা হেল্পিং ভার্ব আছে হ্যাভ, এর সাথে আমি নট যুক্ত করতে যাচ্ছি, তাহলে আমরা একবারে বসাই দিব হ্যাভেন্ট। এই যে নটের পরিবর্তে সংক্ষেপে আমি যে এন কমাটি লিখলাম এটাকেই বলা হয় নট যুক্ত হেল্পিং ভার্ব। সব হেল্পিং ভার্ব এর সাথেই কম বেশি নট যুক্ত করে দিলেই, এম কমাটি যুক্ত করে দিলেই হয়ে যায়। তবে কিছু কিছু হেল্পিং ভার্ব ব্যতিক্রম আছে, যার মধ্যে রয়েছে এই যে এম নট থাকলে আরএন্ট হয় অথবা এইন্ট হয়। এই ব্যতিক্রমগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। উইল নট থাকলে অন্ট হয়, শেল নট থাকলে শান্ট হয়, ক্যান নট থাকলে কান্ট হয়। আচ্ছা, এরপরে টেক কোশ্চেন যে আমরা করব এটার কন্ডিশন কি, শর্ত কি? টেক কোশ্চেন করতে গেলে আমাদেরকে কি কি লাগে? সর্বপ্রথম যে শর্তটা আমাদেরকে মানতে হবে, টেক কোশ্চেন করতে গেলে প্রথমে আমাদেরকে নট যুক্ত হেল্পিং ভার্ব বসাইতে হবে। ঠিক আছে? এরপর আমাদেরকে প্রোনাউন বসাইতে হবে, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তবে এইখানে বাক্যটি যদি নেগেটিভে থাকলে আমাদের হেল্পিং ভার্বের সাথে নট যুক্ত করতে হয় না। অর্থাৎ এই পাশে যদি হেল্পিং ভার্বের সাথে নট থাকে, মেইন বাক্যটা যদি নেগেটিভে থাকে, তাহলে আমাদেরকে ওই যে আমরা নট যুক্ত হেল্পিং ভার্ব যুক্ত করতেছি ওইখানে আর নট যুক্ত করতে হবে না। এক্সাম্পল দেখি, বলছে I am proud to be a citizen of this country. আচ্ছা, সর্বপ্রথম এখানে প্রোনাউন আমি এখানে আই দেখতে পাচ্ছি, সুন্দর মতো করে আমি এখানে আই দিয়ে দিব এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তার আগে আমার নট যুক্ত হেল্পিং ভার্ব বসানোটা এখনো বাকি আছে। আমি দেখতেছি এখানে হেল্পিং ভার্ব হিসেবে এম দেওয়া আছে। আচ্ছা, তাহলে এম এর সাথে নট যুক্ত করলে কি হয়? আরএন্ট হয়। মাত্রই দেখলাম। কোথায় দেখলাম? এই যে এখানে দেখো, এম নট থাকলে আরএন্ট হয় অথবা এইন্ট হয়, দুইটাই সঠিক। তাহলে আমি যদি এখানে আরএন্ট দেই তা উত্তর সঠিক, যদি এইন্ট দেই তা উত্তর সঠিক। তাহলে উত্তর হবে আরএন্ট আই অথবা এইন্ট আই। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা নেগেটিভের দেখি। যেমন 3 নাম্বারটা ছিল আমাদের নেগেটিভ, উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। আচ্ছা, তাহলে এই যে এখানে শুড একটা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, হেল্পিং ভার্বের পরে হচ্ছে নেভার দেখতে পাচ্ছি, তার মানে এই বাক্যটি নেগেটিভে আছে। আচ্ছা, তাহলে আমরা জানি কি টেক কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে নট যুক্ত হেল্পিং ভার্ব বসাইতে হবে, তারপর প্রোনাউন বসাইতে হবে। যেহেতু এখানে হেল্পিং ভার্বের সাথে নট আছে, তাহলে এখানে আর যেহেতু এখানে মেইন বাক্যটাতে নেগেটিভ আছে, নেভার আছে, তাহলে আমরা হেল্পিং ভার্বের সাথে এদিকে হেল্পিং ভার্বটা নিয়ে নেই শুড। আচ্ছা, শুডের সাথে আর নট যুক্ত করব না। আচ্ছা, আর এখানে প্রোনাউন হিসেবে আছে উই লিখলাম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে রুল নাম্বার 1, এটা ছিল কন্ডিশন। এবার রুল নাম্বার 1 কি? রুল নাম্বার 1 হলো আমাদের হেল্পিং ভার্ব না থাকলে আমাদেরকে ডু ডাস এবং ডিড বসাইতে হবে। আচ্ছা, কখন ডু ডাস বসাবা? যখন দেখবা যে বাক্যটা প্রেজেন্টে আছে তখন সেটাকে হচ্ছে তুমি ডু ডাস বসাবা। আর যখন পাস্টে থাকবে তখন তুমি ডিডটাকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করবা। एग्जांपल দেখা যাইতে পারে যে হি গোস টু দা মার্কেট। আচ্ছা, তাহলে আমি জানি কি আমাকে নট যুক্ত হেল্পিং ভার্ব বসাইতে হবে, প্রোনাউন বসাইতে হবে। প্রোনাউন হিসেবে এখানে হি দেওয়া আছে, আমি হিটা লিখে ফেললাম। কিন্তু এখানে তো আমার হেল্পিং ভার্ব দেওয়া নাই। হেল্পিং ভার্ব যেহেতু দেওয়া নাই, তাহলে ভার্বটার দিকে একটু লক্ষ্য করে এখানে গোস দেওয়া আছে। গোস দেওয়া আছে মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদেরকে প্রেজেন্টের মধ্যে থেকে ডাজ ব্যবহার করতে হয়। তাহলে আমি ডাজ নিলাম। এই দিক কি কোথাও নেগেটিভ ছিল? ছিল না, তাহলে উত্তরটা হবে ডাজন্ট হি। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেমন 3 নাম্বার একটা দেখি, বলছে বাংলাদেশ কেম ইনটু বিং এট দ্য কোস্ট অফ এ ব্লাডি ওয়ার। ঠিক আছে? এটাতে আমাদেরকে একটা নট যুক্ত, আচ্ছা এখানে আমাদের কোশ্চেন করতে গেলে কি কি লাগবে? একটা নট যুক্ত হেল্পিং ভার্ব বসাইতে হবে প্রথমে, আর একটা বসাইতে হবে প্রোনাউন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বাংলাদেশ কেমটা দেখতেছি পাস্টে আছে, তাহলে পাস্টের হেল্পিং ভার্ব কি? ডিড। তাহলে আমি নিয়ে নেব এখানে ডিড। আচ্ছা, এখানে কি বাক্যটা কি কোথাও নেগেটিভ ছিল? ছিল না। যেহেতু ছিল না, তাহলে আমরা এখানে ডিডেড নিব। আর বাংলাদেশ যেহেতু একটি দেশের নাম, এই যে বাংলাদেশ দেশের নাম, তাহলে আমি এখানে শি নিতে পারি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশকে শির সাথে তুলনা করা যায়। এরপরে
হচ্ছে তোমরা যদি ইট যদি উত্তর দাও তাহলে উত্তর হবে, ঠিক আছে? তার উত্তর হবে ডিডন্ট শি অথবা ইট, বেশিরভাগ ক্ষেত্রেই শি ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে বলছে ওই যে কখন কখন ডু কখন ডাজ, যে প্রেজেন্টের ক্ষেত্রে যে দুইটা ছিল ওটা হি সি ইট নেম যখন থাকবে তখন তোমরা ডাজ ব্যবহার করবা, ঠিক আছে? আচ্ছা, রুল নাম্বার 2 এটাকে সেমি অক্সিলারি ভার্ব বলা হয়, নিড অথবা ডেয়ার। হ্যাঁ, নিড অথবা ডেয়ার থাকলে তুমি হচ্ছে ডু অথবা ডাজ ব্যবহার করবা। তবে নিড অথবা ডেয়ার এর সাথে যদি নট যুক্ত থাকে তাহলে তুমি এগুলোই ব্যবহার করবা, এগুলো মানে এই যে নিড অথবা ডেয়ারটাকেই ব্যবহার করবা। দেখি, যেমন আই, যে 2 নম্বরটা দেখি আগে, আই নিড টু বাই এ কার। হ্যাঁ, আমার একটি গাড়ি কেনার প্রয়োজন, তাহলে এখানে নিড আছে, যেহেতু নিড আছে তাহলে আমাদেরকে হয় ডু নতুবা ডাজ ব্যবহার করতে হবে। তাহলে প্রোনাউনটা আগে নিয়ে নিই, যেহেতু এখানে প্রোনাউন আই আছে আই দিয়ে দিলাম আমি। আচ্ছা, এরপরে আই এর সাথে কি ডু বসে নাকি ডাজ বসে? অবশ্যই ডু বসে। আচ্ছা, এইদিকে কোথাও নেগেটিভ ছিল না, তাহলে উত্তরটা হবে ডোন্ট আই, ঠিক আছে? আচ্ছা, উপরেরটা দেখি, 1 নম্বরটা দেখি, বলছে আই নিড নট গো দেয়ার। আচ্ছা, যদি নিড অথবা ডেয়ার সাথে নট থাকে তাহলে তোমাকে অবশ্যই এইটাই ব্যবহার করতে হবে, এইটাই মানে ওই অক্সিলারি ভার্বটাই নিডটাকেই ব্যবহার করতে হবে। নিড আর আই ছিল, তোমাকে এখানে আই, এখানে নিডের সাথে তো আর আই যুক্ত এনকোমেটি যুক্ত করতে পারবা না। কেন পারবা না? কারণ এখানে বাক্যটা অলরেডি এই পাশে নেগেটিভ আছে, এই পাশে নেগেটিভ থাকলেও ওই পাশে নেগেটিভ করতে হয় না। আচ্ছা, এটা গেল রুল নাম্বার 2। এবার আসো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বলা আছে। আচ্ছা, বাক্যের শুরুতে যদি মূল ভার্ব থাকে, কি থাকে? মূল ভার্ব। মূল ভার্ব থাকলে তুমি হয় অন ইউ নিবা অথবা উইল ইউ নিবা, দুইটাই সঠিক। হ্যাঁ, আচ্ছা, বাক্যের শুরুতে যদি ডোন্ট অথবা নেভার থাকে তাহলে তুমি উইল ইউ নিবা। যদি বাক্যের শুরুতে লেট আস অথবা লেটস, এই লেট আসেরই সংক্ষিপ্ত রূপ হলো লেটস, হ্যাঁ, তাহলে তোমরা নিবা হচ্ছে শেল উই। আচ্ছা, এরপরে বাক্যের শুরুতে যদি লেট প্লাস আদার প্রোনাউন, আদার প্রোনাউন বলতে আমি যেটা তোমাদেরকে বুঝাইতে চাইছি সেটা হলো এই আস বাদ দিয়ে অন্য যে সকল প্রোনাউন আছে, যদি এরকম হয় তাহলে তুমি অবশ্যই উইল ইউ বসাবা। এক্সাম্পল দেখা যাক, চাইলে এখানে দেওয়া আছে লেটস বি পেট্রিয়ট, লেটস আছে, এটার কোনো প্রশ্নই নাই, এখানে হবে শেল উই। আচ্ছা, লেট মি, এই লেট এর সাথে আস বাদ দিয়ে অন্য প্রোনাউন আছে, তাহলে আমরা কি নিব? উইল ইউ নিব। কি নিব? উইল ইউ। আচ্ছা, এইখানে লেখা যাবে না, ছোট একটু জায়গা আছে, ওই জন্য আমি এটা একটু সাইড লিখতেছি। হ্যাঁ, আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করবে না। এই যে ডোন্ট, এই যে এখানে ছিল ডোন্ট অথবা নেভার থাকলে আমরা কি বসাইতাম? উইল ইউ বসাইতাম। তাহলে এটা তো চোখ বন্ধ করে আমাদের হচ্ছে উইল ইউ হয়ে যাচ্ছে উত্তরটা। আচ্ছা, এরপরে ফ্রেজ দ্য এক্সাম বোল্ডলি, এই যে এখানে বাক্যের শুরুতে মূল ভার্ব আছে, তাহলে তুমি এখানে কি নিবা? তাহলে এখানে তুমি বাক্যের শুরুতে মূল ভার্ব থাকলে হয় অন ইউ বসানো যায় অথবা উইল ইউ ও বসানো যায়, দুটাই সঠিক। উইল ইউ যদি লেখো তবু উত্তর সঠিক। যেটা মাস্ট সেটা হলো শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া ছাড়া জীবনে তুমি হচ্ছে ফুল মার্ক পাবা না। আচ্ছা, এরপরে আমরা পরের রুলসটাতে চলে যাই। পরের রুলস হলো রুল নাম্বার 4, এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাদের সাবজেক্ট আর হেল্পিং ভার্ব যদি থাকে তাহলে আমরা সেটা বসাবো, তা বসাইতে হয়। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না থাকলে তাহলে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। যেমন এক্সাম্পল দেখা যাইতে পারে হাউ নাইস দ্য বার্ড ইজ। এখানে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব কোথায় থাকে? হেল্পিং ভার্ব কোথায় থাকে? শেষের দিকে। দা বার্ড, এখানে এটা হলো দা বার্ড, যেহেতু একটা ইতর জাতীয় প্রাণী তাহলে আমরা এখানে ইট নিব। হ্যাঁ, এগুলা নিচে আছে, ইতর জাতীয় প্রাণী হলে ইট নেই, এবং ইজ যেহেতু আছে এখানে তাহলে ইজ নিলাম। বাক্যটা কোথাও নেগেটিভে নাই, তাহলে উত্তর হবে ইজন্ট ইট। আচ্ছা, ওকে। এরপরে যদি এরকম হয়, দেখো এখানে একটা খুব সুন্দর জিনিস দেওয়া আছে যে কোন ন্যারেশনের যদি আমাদেরকে টেক কোশ্চেন করতে বলে তাহলে আমরা কি ব্যবহার করব? ন্যারেশনের টেক কোশ্চেন আমাদেরকে ব্যবহার করতে বললে আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যের অংশটুকুকে ফলো করব। যেমন রূপা সেড টু মিনা হাউ হ্যাপি ইউ আর ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, এখানে রূপা সেড টু মিনা এই অংশটুকুকে আমরা ধরবো না, আমরা ইনভার্টেড কমার মধ্যের অংশটুকু ধরবো। যেহেতু আমাদের এখানে ইউ আছে তাহলে আমরা এখানে ইউ বসাই দিব প্রোনাউন হিসেবে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব, তার আগে নট যুক্ত হেল্পিং ভার্ব যুক্ত করতে হবে। যেহেতু এখানে আর আছে তাহলে আর কে আর এর সাথে নট যুক্ত করলে হয় আরএন্ট, তাহলে উত্তর হবে আরএন্ট ইউ। ঠিক আছে, ওকে। রুল নাম্বার 5, বাক্যে যদি আমাদের ইদার নিদার নান নো ডেশ, হ্যাঁ, এনি ডেশ, সাম ডেশ, এভরি ডেশ, অল ডেশ, মেনি ডেশ, ফিউ ডেশ, এই সব কিছু থাকে, তাহলে এই দেশ কথা বলার উদ্দেশ্য হলো দেশের জায়গায়, মানে মেনি ডেশ বলছি, দেশের মেনিটার পরে দেশের জায়গায় যে কোনো একটা ওয়ার্ড বসতে পারে। হ্যাঁ, তাহলে তোমরা প্রোনাউন হিসেবে দে লিখবা। ঠিক আছে, আচ্ছা। তবে
সবকিছু বুঝতে পারে কিন্তু শুধুমাত্র থিং বুঝতে পারবে না। কে বুঝতে পারবে না? থিং। যদি দে থাকে তাহলে তুমি যদি এই যে আইদার, নাইদার, নান, নো, এনি, সাম, এভরি, অল, মেনি, ফিউ ইত্যাদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে তুমি হচ্ছে কি নিচ্ছ? তো দে নিচ্ছ। তবে এগুলোর সাথে যদি থিং থাকে তাহলে এই যে ফাঁকা জায়গাগুলোতে যদি থিং থাকে তাহলে তুমি দে নিতে পারবে না, তাহলে তোমাকে ইড নিতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে এটাতে যদি ইড নেই তাহলে আমরা এখানে কি কি নিব দেখি। যেমন ছিল এখানে নান ক্যান ডু দিস, এই নান থাকার কারণে আমরা এখানে প্রোনাউন হিসেবে নিয়ে নিব দে। হ্যাঁ, আচ্ছা এবার নোট যুক্ত হেল্পিং ভার্ব যুক্ত করতে হবে, তাহলে আগে ক্যানটাকে নিয়ে যাই। আচ্ছা ক্যান নিয়ে গেলাম, কিন্তু অলরেডি এটা নেগেটিভ আছে, তাহলে আর ক্যানের সাথে আমরা এনকোমোডি যুক্ত করব না, করতেছি না। ঠিক আছে? আচ্ছা তারপর দেখো এই যে এভরিবডি, এই দেখো এভরি ড্যাশ, ড্যাশের জায়গায় বডি আছে এবার, তাহলে আমরা এদিক প্রোনাউন হিসেবে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা আর এভরি ডে নিয়ে দিলাম। রেসপেক্টস দেখো এটা হচ্ছে এস ছিল। আচ্ছা তারপর এটা প্রেজেন্ট, এস থাকলে প্রেজেন্ট হয় কেমনে? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস তবে ইএস হয়, তাহলে এটা প্রেজেন্টে আছে। হ্যাঁ, আচ্ছা প্রেজেন্টে থাকার কারণে তাহলে আমরা দের সাথে প্রেজেন্ট হলে হেল্পিং ভার্ব হিসেবে ডু অথবা ডাস নেই, তাহলে এখানে আমরা কি বার করব? দের সাথে তো ডাস বসার কোনো অপশন নেই, তাহলে ডু হবে। আচ্ছা ডু, আর এদিকে যেহেতু নেগেটিভ নাই তাহলে এইখানে আমি নেগেটিভ করে দিব ডোন্ট দে। আচ্ছা সবকিছু থাকতে পারবে শুধু থিং থাকতে পারবে না, যেমনটা দেখছিলাম এখানে। এই যে তোমাদেরকে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, সবকিছু বসতে পারবে কিন্তু থিং বসতে পারবে না। কেমনে? দেখো এই যে সামের পরে থিং ছিল, তাহলে সবকিছু এই সামের ড্যাশ, সামের পরে যে ড্যাশ ছিল, এই যে দেখো সামের পরে ড্যাশ ছিল, ড্যাশের থেকে যে কোনো কিছু ওয়ার্ড বসতে পারবে, শুধু কি বসতে পারবে না? থিং বসতে পারবে না। তাহলে তুমি এখানে প্রোনাউন হিসেবে কি নিবা? প্রোনাউন হিসেবে নিবা হলো ইট। আচ্ছা নিয়ে নিলাম ইট। আচ্ছা আর এইখানে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছিলাম হ্যাজ ছিল, তাহলে উত্তর হবে হ্যাজেন্ট, হ্যাজেন্ট ইট। বুঝা গেছে? আচ্ছা এই হলো রুল নাম্বার 5। এরপর আমরা রুল নাম্বার 6 দেখি। রুল নাম্বার 6 হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এক কথায় সাবজেক্ট প্লাস অ্যাপোস্ট্রফি কমা দিয়ে, সাবজেক্ট অ্যাপোস্ট্রফি কমা দিয়ে যদি এস থাকে তাহলে হয় ইজ হয় অথবা হ্যাজ হয়। তাহলে কখন ইজ হবে? যখন দেখবা ভার্বের সাথে আইএনজি আছে। আচ্ছা হ্যাজ কখন হবে? যখন দেখবা ভার্ব 3 আছে। আচ্ছা সাবজেক্ট অ্যাপোস্ট্রফি কমা দিয়ে যদি ডি থাকে তাহলে হয় উড হইতে পারে অথবা হ্যাড হইতে পারে। কখন উড হবে? যখন দেখবা যে ভার্ব 1 আছে, মানে সাবজেক্টের পরে সাবজেক্ট অ্যাপোস্ট্রফি কমা ডি যেটা দেওয়া আছে এটার পরে যদি ভার্ব 1 থাকে তাহলে বুঝবা যে সেটা উড, আর যদি ভার্ব 3 থাকে তাহলে বুঝবা সেটা হলো হ্যাড। আর সাবজেক্ট অ্যাপোস্ট্রফি কমা যদি ভি থাকে তাহলে সেটা হবে হ্যাভ। एग्जांपल দেখি, এই যে দেখো এই যে 2 নম্বর এক্সাম্পল দেখো, উই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দেখো ডি দেওয়া আছে তাহলে ফিনিশ দা ওয়ার্ক। এই যে দেখো উই অ্যাপোস্ট্রফি কমা দিয়ে ডি দেওয়া আছে তাহলে হয় উড হবে নতুবা কি হবে? হেড হবে। তো দেখো ফিনিশড এর ইডি ছিল, তার মানে ভার্ব থ্রিতে ছিল, তার মানে কি উড হওয়ার কোনো অপশন আছে? নেই, তাহলে এটা হবে হ্যাড। আচ্ছা বেশি দূরে হয়ে গেল, একটু কাছাকাছি নিয়ে আসি। আচ্ছা হ্যাড লিখলাম। আচ্ছা এখানে আমি হ্যাড লিখলাম, এদিকে কি কোথাও নেগেটিভ ছিল? ছিল না, তাহলে এখানে এনকোমা যুক্ত হবে হ্যাডেন্ট, আর এখানে উই ছিল তাহলে উই, উত্তরটা হবে হ্যাডেন্ট উই। ঠিক আছে? আচ্ছা তারপরে এই যে আই অবশ্যই কোন ভি দেওয়া ছিল তাহলে হ্যাভ, এটা তাহলে হ্যাভেন্ট আই, উত্তরটা হবে হ্যাভেন্ট আই। ঠিক আছে? আচ্ছা রুল নাম্বার 7, বাকি যদি নাইদার, নান, নো ড্যাশ, হ্যাঁ, রিয়ারলি, হার্ডলি, লিটল, সেলডম, ফিউ ইত্যাদি এগুলা যদি থাকে, এই নির্দিষ্ট কয়েকটা যদি ওয়ার্ড থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করে। অর্থাৎ এগুলা থাকলে হেল্পিং ভার্বের সাথে নট যুক্ত করতে হবে না। एग्जांपल দেখি। एग्जांपल আমাদের বলা ছিল, আচ্ছা एग्जांपल আমাদের বলা ছিল হি ক্যান হার্ডলি সাকসিডেড ইন লাইফ। আচ্ছা প্রোনাউন দেখতে পাচ্ছি হি, সুন্দর মতো করে আমি হি বসাই দিলাম। আচ্ছা এরপরে এখানে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি ক্যান, সুন্দর মতো করে আমি নিয়ে গেলাম। আচ্ছা ক্যানের সাথে কি আর এনকোমাটি যুক্ত করব না। কেন করব না? কারণ হার্ডলি এখানে একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে হার্ডলি যদি নেগেটিভ ওয়ার্ড হয় এই ওয়ার্ডটা থাকার কারণে এদিকে আর এনকোমাটি যুক্ত করব না। আচ্ছা তারপরে দেখি যে আই হ্যাভ লিটল ওয়াটার, আমার খুব অল্প পানি আছে। আচ্ছা তাহলে এখানে ছোট একটা ট্রিক্স আছে, উত্তর কি হবে? আই হ্যাভ লিটল ওয়াটার। তোমরা অনেকেই উত্তর দিবা যে উত্তরটা হবে যেহেতু লিটল আছে তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভে আছে। এখানে আবার উল্লেখ্য বিষয় যে এ লিটল আবার কিন্তু পজিটিভ জিনিস। হ্যাঁ, এ লিটল এটা কিন্তু পজিটিভ জিনিস, কিন্তু শুধু লিটল এটা নেগেটিভ জিনিস। তাহলে যেহেতু লিটল আছে আর নেগেটিভ, হ্যাভ আছে এখানে হেল্পিং ভার্ব, তাহলে আমরা কি করব? তাহলে হ্যাভ এর সাথে আর এনকোমাটি যুক্ত করব না, আর আই এখানে বসাই দিব। এইখানে যদি মুজি দাও তাহলে তুমি মার্কটা কাটা খেয়ে যাবা। একটু বিশেষ গুরুত্ব দাও, একটু বিশেষ গুরুত্ব দাও এ কারণেই যে এখানে এই যে আমরা এখানে যে হ্যাভটা দেখছিলাম, এখানে যে আমরা হ্যাভটা দেখছিলাম এই হ্যাভটা
কিন্তু হেল্পিং ভার্ব ছিল না। এই হ্যাভটা কিন্তু হেল্পিং ভার্ব ছিল না। কেমনে বুঝলাম এটা হেল্পিং ভার্ব ছিল না? যদি হেল্পিং ভার্ব হইতো তাহলে তো অবশ্যই এটার সাথে আমাদের হচ্ছে একটা মেইন ভার্ব থাকতো, ওটার পাশে একটা মেইন ভার্ব থাকতো না। এখানে কি হ্যাভ এর পরে আর অন্য কোনো মেইন ভার্ব আছে? নাই। তার মানে এটা এখানে মেইন ভার্ব, তার মানে এইটাই এখানে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলে তাহলে এখানে হেল্পিং ভার্ব নাই। হেল্পিং ভার্ব যদি না থাকে তাহলে আমরা কি জানি? ডু, ডাজ, ডিড। যেহেতু হ্যাভ প্রেজেন্ট আছে তাহলে হচ্ছে আগে প্রোনাউনটা আই নিয়ে চলে গেলাম, আইয়ের সাথে তো ডাজ বসে না, তাহলে কি হবে? ডু হবে। আর ডোন্ট হবে না এই কারণে, কারণ এখানে হচ্ছে লিটল আছে, তাহলে উত্তরটা হবে ডু আই। বুঝে গেছে? আচ্ছা, হ্যাভেন্ট আই, হ্যাভ আই আবার দিও না, হ্যাভ আই দিলে কিন্তু উত্তর কাটা যাবে। আচ্ছা, এবার চলে আসো রুল নাম্বার 8। বাক্যে যদি জোড় জাতীয় বস্তু, ইতর জাতীয় প্রাণী, জোড় জাতীয় বস্তু, জড় বস্তুর তো বুঝোই। ইতর জাতীয় প্রাণী, এটা কি? ইতর জাতীয় প্রাণী মানে হচ্ছে যেটার মানে চিন্তা শক্তি, বিবেক নাই, মানুষ বাদে সব প্রাণী ইতর প্রাণী, ঠিক আছে? আচ্ছা, এরপরে গুণের নাম, যে কোনো গুণের নাম, ঠিক আছে? এরকম যদি বুঝায় তাহলে আমরা প্রোনাউন হিসেবে কি নিব? ইট নিব। প্রোনাউন হিসেবে কি নিব? ইট নিব। তবে বহুবচন বুঝালে আমরা দে নিতে পারি। যেমন এক্সাম্পল দেখি যে দা পেন ডাজ নট রাইট, এই কলমটা লিখে না। আচ্ছা, তাহলে ভালো কথা, তাহলে এই যে এখানে ডাজ আছে, তাহলে আমি এখানে সুন্দর মতো করে ডাজ নিয়ে নিলাম। আচ্ছা, দা পেন এটা একটা বস্তু, তাহলে আমি এখানে ইট নিব। আচ্ছা, এন কুমারী যুক্ত করবো না এখানে, কেন? কারণ এর অর্থ আছে, ঠিক আছে? আচ্ছা, দা ডগ ইজ বার্কিং, এই যে দা ডগ একটা ইতর জাতীয় প্রাণী, তাহলে তুমি আবারও কি নিবা? এখানে ইট নিবা। হ্যাঁ, আচ্ছা, ইজ আছে তাহলে ইজ নিয়ে যাও, এদিকে তো কোথাও নোট নাই তাহলে নোট করে দাও, তাহলে ইজন্ট ইজ, ঠিক আছে? আচ্ছা, দা বুকস আর অন দ্য টেবল, দা বুকস আর অন দ্য টেবল, ঠিক আছে? আচ্ছা, দা বুকস আর অন দ্য টেবল, তাহলে এখানে বুকস বহুবচন, তাহলে তুমি ইট না, এখানে কি নিবা? দে নিবা। শেষে একটা প্রশ্ন তো মাস্ট দিবা। আচ্ছা, দা বুকস তাহলে বই, তাহলে এখানে কি দিবা? তাহলে তুমি দা বুকস বই, তাহলে এখানে দে নিয়ে নিলা, এর কারণে এখন আর ছিল হেল্পিং ভার্ব, তাহলে আর নিয়ে নাও, এদিকে তো নেগেটিভ ছিল না, তাহলে উত্তর হবে আরএন্ট দে। বুঝা গেছে? আচ্ছা, শেষে একবার কাছাকাছি, শেষের কাছাকাছি চলে আসি আমরা, আর অল্প কিছুক্ষণ হলেই আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এটা। আচ্ছা, রুল নাম্বার 9 এর মধ্যে দেখো, বাক্যে যদি স্ত্রীবাচক শব্দ, দেশের নাম, ওই যে আমরা বাংলাদেশের ক্ষেত্রে শি বসাইলাম, যে এই যে দেশের নাম যদি বুঝায় তাহলে আমরা শি নিতে পারি। চাঁদ, তারপর নদীর নাম, জাহাজের নাম, ট্রেনের নাম, এগুলো যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা শি নেই। তবে দেশের নামের ক্ষেত্রে তুমি যদি ইড নাও, এটাও উইথ দিলেও উত্তর সঠিক হবে, ভুল যাবে না। যেমন বাংলাদেশ ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, এই যে ইজ ছিল তাহলে তুমি সুন্দর মতো করে ইজ নিয়ে যাও, এদিকে নেগেটিভ ছিল না, ইজেন্ট করে দাও। বাংলাদেশ আছে তাহলে তুমি শি নিবা, শিটাই বেশি গ্রহণযোগ্য, ঠিক আছে? ইট দিলে উত্তর কাটা দিবে না। আচ্ছা, দা মুন যেমন চাঁদ, তাহলে তুমি আবারও এখানে ইট নিবা। আচ্ছা, শাইন্স হেল্পিং ভার্ব নাই, তাহলে ডু অথবা ডাজ, প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে? দেখো এর ছিল, তাহলে এখানে তুমি ডাজ নিবা। আর এদিকে তো নোট নাই, তাহলে উত্তর হবে ডাজন্ট ইট, ঠিক আছে? টাইটানিক, এই দেখো টাইটানিক sank on its first voyage, টাইটানিকটা জাহাজের নাম, তাহলে তুমি শি নিতে পারো। হ্যাঁ, ও সরি, এর আগেটা তো ইট নিছি, ইট না, এটা তো ইট না, তো শি পাচ্ছি না, তাহলে মুনের জায়গায় তুমি ডাজেন্টের এখানে শি নিয়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, টাইটানিক যেহেতু একটু জাহাজের নাম, তাহলে শি নিয়ে নাও। আর স্যাঙ্ক, সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক, এটা পাস্টে, সিঙ্ক, স্যাঙ্ক, এরপরে হলো সাঙ্ক, তাহলে এটা পাস্টে আছে, এই দেখো পাস্টে আছে, পাস্টে থাকার কারণে তাহলে আমরা ডিড নিব। এদিকে কোথাও নোট ছিল? ছিল না, তাহলে উত্তর হবে ডিডন্ট শি। বুঝা গেছে? শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা। রুল নাম্বার 10, এই যে বাকি যদি কোনো কিছু যদি পাও যে এনি অফ এর পরে কোনো কিছু আছে, তারপরে সাম অফ এর পরে কোনো কিছু আছে, মেনি অফ এর পরে কোন একটা অবজেক্ট আছে, অল অফ এর পরে কোন একটা অবজেক্ট আছে, এরকম যদি পাও তাহলে তোমরা অবজেক্টটাকে ফলো করে সামনে নিয়ে চলে যাবা। বুঝো, যদি এনি অফ এর পরে যে কোনো হচ্ছে অবজেক্ট থাকে বা যে কোনো একটা প্রোনাউন থাকে, তাহলে তুমি ওই প্রোনাউনটাকে ধরে তুমি হচ্ছে ইয়া করে ফেলবা, মানে ওই যে প্রোনাউনের জায়গায় ওটা বসাই দিবা সাবজেক্টটাকে। সাবজেক্ট বলতেছি এই যে যে অংশটুকু থাকবে, এক্সাম্পল দেখি, বলছে অল অফ, এই যে আস, অল অফ আস অট টু রিফ্রেন ফ্রম টেলিং লাইস, এই যে আমি বলছিলাম অল অফ এর পরে যে কোনো একটা প্রোনাউন থাকতে পারে, এটাকে তুমি এই অবজেক্টটাকে তুমি এখানে সাবজেক্ট বানাই ফেলবা, তাহলে আস এর সাবজেক্ট কি হয়ে যাবে? উই, এটাকে আমি প্রোনাউন বানাই ফেললাম। এরপরে এখানে ইয়া আছে, হেল্পিং ভার্ব কি আছে? ওড টু, তাহলে হচ্ছে এখানে আমাদের হচ্ছে ওডের হচ্ছে তোমার নেগেটিভ হলো ওডেন্ট, WUGHT and ওডেন্ট উইচ, ঠিক আছে? আচ্ছা, তারপরে মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঁ, অনেক মানুষ টাকার পিছনেই ছোটে, তাহলে মেনি পিপল, তাহলে তুমি এখানে কি নিতে পারো? দে নিতে পারো।
আচ্ছা, তারপরে হ্যাঙ্কার আফটার মানি, এই যে হ্যাঙ্কার আফটার মানি, তাহলে তোমরা দিতে পারো এখানে হেল্পিং ভার্ব নাই, তাহলে ডু দিতে পারো, এটা প্রেজেন্টে আছে হ্যাঙ্কার আফটার, আর উত্তর হবে ডোন্ট দে। আচ্ছা, আমাদের মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইয়াগুলো শেষ হয়ে গেছে, এবং আমাদের আর অল্প কয়েকটা জিনিস একটু শুধু মাথায় রাখতে হবে। সেটা হলো আমাদের যদি কোনো কিছু উইশ করা যদি বোঝায়, উইশ করা যদি বোঝায়, কোনো কিছু উইশ করা বুঝালে আমরা কি করি? উইশ করা বুঝাইলে আমরা হচ্ছে উত্তরটা দিতে পারি ডোন্ট আই দিতে পারি। এটা একটু মাথায় রাখবা। কেন? যেমন যদি বলে যে গুড মর্নিং, যদি এটাই বলে যে গুড মর্নিং, তাহলে এটার যদি তোমাকে টেক কোশ্চেন করতে বলে তাহলে তুমি কি লিখবা? তাহলে লিখবা, যেহেতু এটা উইশ করা বুঝাইছে তাহলে এটা বুঝাবে ডোন্ট আই। হ্যাঁ, কেন এরকম হয়? কেন? এটা কারণ হলো এটার আগে বাক্যটা ছিল এরকম, এটার আগের বাক্যটা ছিল এরকম যে, আচ্ছা, এটা আগের বাক্যটা মানে এই বাক্যটা এরকম ছিল যে আই উইশ ইউ, আই উইশ ইউ, এই যে গুড মর্নিং, তা এরকম বোঝায় এক কথায়। তাহলে এই যে আই আছে, তাহলে এখানে আই নিয়ে নিবা, হেল্পিং ভার্ব নাই, তাহলে ডোন্ট হয়ে যায়। একদম মাথায় রাখবা যে উইশ করা, যে কোনো উইশ করা বুঝাইলেই তোমরা হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, যে কোনো যদি উইশ করা বুঝায় তাহলে তোমরা হচ্ছে কি করবা? প্রোনাউন হিসেবে আই ইয়া হিসেবে তোমাদের এটা টেক কোশ্চেন হিসেবে তোমরা নিবা ডোন্ট আই। ঠিক আছে? আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। এরপরে আমরা আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যদি দেখো যে তোমার টেক কোশ্চেনে ওয়ান আছে, টেক কোশ্চেনে ওয়ান আছে, যদি এরকম হয় তাহলে তোমরা কি করবা? তার প্রোনাউন যদি প্রোনাউন হিসেবে বা বাক্যের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে তাহলে তোমরা এইদিকে প্রোনাউন হিসেবে ওয়ান ব্যবহার করবা। হ্যাঁ, ওয়ান ব্যবহার করবা। আচ্ছা, এরপরে যদি আমাদের একটু মাথায় সতর্ক থাকতে হয়, সেটা হলো প্রবাদ বাক্যের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? প্রবাদ বাক্য। হ্যাঁ, প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমাদেরকে একটু অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রবাদ বাক্যের ক্ষেত্রে যেগুলাতে মাথায় রাখবা, যেগুলাতে তুমি সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব শনাক্ত করতে পারবা না, সেটার উত্তর হবে ইজন্ট ইট। কথাটা বুঝো? যেটাতে তুমি সাবজেক্ট এবং হেল্পিং ভার্বগুলো শনাক্ত করতে পারবা না, সেটাতে উত্তর হবে ইজন্ট ইট। আর যেটাতে তুমি শনাক্ত করতে পারবা সেগুলাতে হবে সেগুলাতে তোমার যে বাক্যটা যে অনুযায়ী থাকবে সেই অনুযায়ী তুমি হচ্ছে টেক কোশ্চেন করবা। ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের টেক কোশ্চেনের রুলসগুলো মোটামুটি শেষ করে ফেললাম। আর বেশ কয়েকটা আমরা একটু প্র্যাকটিস করি, দেখা যাক এগুলা 25 সালের বোর্ডে তোমাদের বোর্ডে আসা কোশ্চেনগুলা একটু সলভ করি আমরা। দেখা যাক প্রথমটা কি ছিল। বলছে, এই যে বলছে মেক টেক কোশ্চেন অফ দিস স্টেটমেন্ট। একটা কথা মনে রাখবা, যখন পরীক্ষা তুমি টেক কোশ্চেন লিখবা তখন পুরো বাক্যটা লিখবা, তারপরে উত্তরটা দিবা। শুধু উত্তরটা লিখলে অনেক জায়গায় আমাদের মার্ক দেয় না, এবং হচ্ছে মার্ক না পাওয়ার একটা সম্ভাবনা থাকে। বেকার আমাদের রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। তোমরা নিয়ম হইলো, বোর্ডের নিয়ম হইলো তোমরা কি করবা? পুরো সেন্টেন্সটা লিখবা, লিখে এর উত্তরটা তোমরা এখানে ইয়া করে দিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখা যাক। বলতেছে এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। আমরা মাত্রই পড়ছিলাম যে এভরি ডেস থাকলে আমরা প্রোনাউন হিসেবে দে নিব, নিয়ে নাও দেয়। আচ্ছা, দে নিয়ে নিছি। এরপরে ওয়ান্টস, হেল্পিং ভার্ব ও নাই এখানে। ওয়ান্টস তো একটা মেইন ভার্ব, হেল্পিং ভার্ব নাই। হেল্পিং ভার্ব না থাকলে কি করি? ডু, ডাজ কিংবা ডিড নেই। যেহেতু এখানে ওয়ান্টস দিয়ে বুঝলাম যেটা প্রেজেন্টে ছিল, তাহলে আমরা দের সাথে তো ডাজ বসার কোনো অপশন নেই, তাহলে এখানে কি হবে? ডু। এদিক কি কথা নোট ছিল? ছিল না, তাহলে উত্তরটা হবে ডোন্ট দে। ওকে, a better life seldom comes without hard work। আচ্ছা, a better life, এই যে a better life এটা হলো সাবজেক্ট। আচ্ছা, seldom এটা একটা নেগেটিভ ওয়ার্ড আমরা পড়ছিলাম। comes এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা উত্তরটা কেমন হবে আমাদের? a better life। আচ্ছা, comes, যেহেতু আমরা এখানে নোটযুক্ত হেল্পিং ভার্বটা নিয়ে নেই, হেল্পিং ভার্ব নাই এখানে, তাহলে আমরা কি ডু, ডাজ অথবা ডিড, এই এস ছিল, তাহলে আমরা এখানে ডু অথবা ডাজ নিয়ে নিব। এ বেটার লাইফ, এটা কি মানে এটা একটা জড় বস্তু বোঝাচ্ছে, ভালো জীবন। ভালো জীবনে তো আলাদা করে জীবন নেই, এটা তো জীব বস্তু না, জড় বস্তু। তাহলে আমরা এখানে কি নিব? এখানে ইট নিব, নিলাম ইট। আচ্ছা, তারপরে যেহেতু প্রেজেন্টে আছে তাহলে হয় ডু নয়তো ডাজ। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে কি আমরা এখানে আমরা ডু তো নিতে পারবো না, কারণ ইটের সাথে ডু বসে না। ডাজ নিলাম। আচ্ছা, ডাজ নিলাম, ডাজের সাথে আমি এন কমাটি যুক্ত করতে পারবো না, কেন? কারণ এখানে আমার সেলডম আছে। তাহলে উত্তরটা হবে ডাজ ইট। ঠিক আছে? আচ্ছা, উই হ্যাভ টু ওয়ার্ক ফর, যে মাত্র যে তোমাদেরকে পড়াইলাম, হ্যাভ এখানে একটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ টু ওয়ার্ক এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। ইনফিনিট তো নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব একা একা মনের ভাব প্রকাশ করতে পারে না, একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো এটাই আমাদের এখানে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হলে তো হেল্পিং ভার্ব এখানে নাই। প্রোনাউন দেখতে পাচ্ছি উই আছে, আমি উইটাকে বসাই দেই। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে যেহেতু হেল্পিং ভার্ব নাই তাহলে ডু, ডাজ অথবা ডিড। তাহলে হ্যাভ তো প্রেজেন্টেই থাকে, তাহলে উই এর সাথে ডাজ বসার কোনো অপশন নেই। ডু, এদিকটা কোথাও নেগেটিভ নাই, তাহলে উত্তর হবে ডোন্ট
উই। আচ্ছা, বাট মোস্ট অফ আস, এই যে পড়াইলাম, যদি মোস্ট অফ এরপরে যে যে হচ্ছে তোমার অবজেক্টটা থাকবে, ওই অবজেক্টটাকে তুমি সাবজেক্ট বানাই ফেলবা। তাহলে আসের সাবজেক্ট কি? উই, লিখে ফেললাম। আচ্ছা, ক্যান, হার্ডলি, হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড দেখতে পাচ্ছি, তাহলে এখানে ক্যান আছে, তাহলে আমি এখানে ক্যান নিয়ে নিলাম, আর ক্যানের সাথে অ্যানকোমেন্ট যুক্ত করব না। কেন করব না? কারণ হলো এখানে এই যে নেগেটিভ একটা ওয়ার্ড আছে। তারপর বলছে অ্যাকচুয়ালি লাইফ ইজন্ট এ বেড অফ রোসেস, তাই যে এখানে ইজন্ট আছে, আমরা এখানে কি বসাবো? এখানে আমরা খুব সুন্দর মতো করে ইজ বসাই দিব, কারণ নট তো এদিকে আছে, এদিক থেকে ওদিক হয় না। আর লাইফ, লাইফও একটা জড় বস্তু, আলাদা করে জীবনের কোনো জীবন নাই, তাই এটা জড় বস্তু, তাহলে ইজ ইট। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট আরেকটা হচ্ছে আমরা প্র্যাকটিস করি, তারপরে আমরা ক্লাস শেষ করে দেবো, দীর্ঘ হয়ে যাচ্ছে ক্লাস। বলছে আওয়ার নিউ ইংলিশ টিচার, আমাদের নতুন ইংরেজি শিক্ষক, ইজ ভেরি অ্যাফেকশনেট, খুবই হচ্ছে মানে হচ্ছে স্নেহশীল, যত্নশীল এক কথায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আওয়ার নিউ ইংলিশ টিচার, এখন টিচার কে হইতে পারে? ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে, কিন্তু পরের লাইনে দেখো শি দেওয়া আছে। এমন তো সম্ভব না যে আগের লাইনে ছেলে ছিল, পরের লাইনে আসে মেয়ে হয়ে গেছে। তাহলে আমরা এখানে আওয়ার নিউ ইংলিশ টিচার, এটা একজন মহিলাকেই বোঝাচ্ছিল, তাহলে আমরা এখানে শি দিব। কেমনে বুঝলাম? কারণ পরের লাইনটাতে শি দেওয়া ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে শি লিখলাম, আর এখানে হচ্ছে ইজ আছে, তাহলে আমি এখানে ইজ বসাইলাম, এদিক কোথাও নট ছিল না, তাহলে ইজন্ট শি। এরপরে she has joined recent, আচ্ছা এখানে বলো দেখি যে হ্যাজটা কি এখানে হেল্পিং ভার্ব নাকি মেইন ভার্ব? অবশ্যই হ্যাজ এখানে হেল্পিং ভার্ব। কেন? কারণ পরে আরো একটা মেইন ভার্ব আছে, তাহলে আমরা এখানে হ্যাজ বসাইলাম। আচ্ছা, তাহলে হ্যাজ বসাইলাম, এরপরে এখানে বাক্যটা কি নেগেটিভ আছে? না, তাহলে এখানে আমরা হ্যাজন্ট লিখবো। আচ্ছা, তারপর শি ছিল, শি দিয়ে দেবো, হ্যাজন্ট শি। আচ্ছা আচ্ছা, এরপর আসো শি নেভার স্কল্ডস, স্কল্ডস মানে গালাগালি করা। তাহলে এই যে নেভার আছে, তাহলে শি আগে প্রোনাউন আছে, প্রোনাউনটা নিয়ে যাই, একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে, একটু মিশিয়ে দেই। হ্যাঁ, আগেগুলো তো বুঝতে পারছো অবশ্যই। তাহলে এই যে আমরা এখানে শি নেভার স্কল্ডস, এখানে নেভার থাকার কারণে নেগেটিভ দেখতে পাচ্ছি, যেহেতু প্রোনাউন শি আছে আমরা শিটাকে আগে বসাই দেই। হ্যাঁ, আচ্ছা, স্কল্ডস, এই যে দেখো এস আছে, হেল্পিং ভার্ব নাই, হয় ডু নতুবা ডাস নতুবা ডিড, যেহেতু আছে তার মানে প্রেজেন্ট, হয় ডু নতুবা ডাস, সির সাথে তো ডু বসার কোনো অপশন নেই, তাহলে ডাস হবে। আর এখানে এন কমাটি যুক্ত করতে পারবো না, কারণ এখানে নেভার আছে, তার উত্তরটা হবে ডাস সি। আচ্ছা, ইচ অফ আর স্টুডেন্টস লাভস হার। আচ্ছা, ইচ অফ আর স্টুডেন্টস, এই স্টুডেন্টস কি একটা? অনেকগুলা, তাহলে ইচ অফ আর স্টুডেন্ট, তার প্রত্যেকজন স্টুডেন্টই তাকে হচ্ছে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি দিব? তাহলে এখানে স্টুডেন্ট যেহেতু প্লুরাল, তাহলে আমরা এখানে দিয়ে নিলাম। আচ্ছা, আর এখানে যেহেতু হেল্পিং ভার্ব নাই, লাভস এর দেখো এখানে এস আছে, তার মানে ডু, এদিকে কোথাও কি অ্যানকোমেন্ট আছে? নাই, তাহলে উত্তর হবে ডোন্ট দে। আচ্ছা, নান অফ আর স্টুডেন্ট ডিসলাইকস হার, এই যে নান থাকার কারণে আমরা কি নিব? নান থাকার কারণে আমরা দে নিয়ে নিব, খুব সুন্দর মতো করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। আর ডিসলাইকস দেখো এস আছে, তার মানে আমাদের এখানে হয় ডু অথবা ডাস অথবা ডিড, দের সাথে তো ডাস বসার কোনো অপশন নাই, তাহলে আমরা কি নিয়ে দেব? ডু। আর এদিকে কি এই যে নেগেটিভ আছে, তার উত্তরটা আর এখানে আর এন কমাটি যুক্ত করতে পারবো না, উত্তর হবে ডু দে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে আমাদের আজকের যে আইটেমটা, এই আইটেমটা এই যে মাত্র 10-11টি রুলস এর মাধ্যমে আমরা আমাদের বোর্ড কোশ্চেন যেগুলো করছিলাম, এগুলা কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এই অংশগুলো এগুলো বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন 10টা সলভ করলাম, 10টার মধ্যে 10টাই আমাদের কমন ছিল। সুতরাং এইভাবে যদি আমরা কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সবকিছু কমন চলে আসবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা আজকের এই ক্লাস থেকে উপকৃত হইছো। সকলে এই ক্লাসটি এবং এই ক্লাসের নোটগুলো ভালো করে দেখার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা বাসায়। ইংরেজি এমন একটি আইটেম, যে আইটেম যদি তুমি বারবার প্র্যাকটিস না করো, তাহলে এটাতে পারফেকশন অর্জন করা খুবই কঠিন হয়ে যায়। সুতরাং আমাদেরকে বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। আজকে তোমাদেরকে যেভাবে ক্লাসে সব রুলসগুলো আমি একটু একটু করে আলোচনা করে বুঝিয়ে দিলাম, তোমরা এটা ক্লাসটি করার পরে তোমরা নিজে থেকেই 2025 সালের যে কোশ্চেনগুলো আছে, বোর্ড কোশ্চেনে আসা কোশ্চেনগুলো তোমরা সলভ করবা। 2024 সালের যে বোর্ড কোশ্চেনে, যে বোর্ডের কোশ্চেনের যে টেক কোশ্চেনের যে কোশ্চেনগুলো আছে, এগুলো তোমরা একটু সলভ করবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এই ক্লাসটি বা এই নিয়মগুলো আমাদের কতটুকু উপকারে আসছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, দেখা হবে আবারও নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।